দর্শক স্বাগত 7 দিনে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা দেখা যাচ্ছে এবং গণমাধ্যমের খবরে আপনারা দেখেছেন যে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, অপপ্রচারের শিকার হয়েছে এবং গাজী গ্রুপের গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যারা সাধারণ কর্মী তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বোধ তৈরি হয়েছে যে তাদের প্রতিষ্ঠানগুলো থাকবে কিনা, চাকরি থাকবে কিনা, বেতন হবে কিনা। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে এর একটা বড় নেতিবাচক প্রভাব আছে। কিন্তু এই যে সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা কিন্তু বলছে যে তারা রাষ্ট্র সংস্কার করতে চায়, অর্থাৎ এটি তাদের মূল এজেন্ডা। এখন প্রশ্ন হল যে অর্থনীতি ঠিক না থাকলে রাষ্ট্র সংস্কারটা হবে কি করে? এই প্রশ্নের উত্তর আজকে খুঁজতে চাই। আমাদের সঙ্গে আছেন দুজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেন এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক আলমগীর অপু। আপনার দুজনকে স্বাগত। কামাল ভাই, আপনাকে দিয়ে শুরু করি যে অন্তর্বর্তী সময়ে দেশের অর্থনীতি, বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানগুলোর নিয়ে এখন অনেক ধরনের খবর আপনি দেখছেন। পোশাক খাতে অস্থিরতা অনেকদিন ধরে ছিল, এখন একটু ঠান্ডা হয়েছে। সব মিলিয়ে এই সময়ে অর্থাৎ এই অন্তর্বর্তী সময়ের দেশের অর্থনৈতিক পরিস্থিতি বা ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন দেখছেন? দেখেন, এটা আসলে আমি যতটুকু বুঝি, আমি খুব ভালো অর্থনীতি বুঝি না, আমি প্রথমে স্বীকার করে দিচ্ছি। কিন্তু আমি তো আমার নিজস্ব অবজারভেশন একটা আছে, আমি নিজে কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড তো করি, আর কিছু না হোক বাজারে তো যাই, তাই না? যে বাজারে যাওয়ার যে অর্থনীতি বোঝা অতটুকু আমি বুঝি। তো সেইভাবে বিচার করি আমার কাছে মনে হয় যে এটাতে একটা বড় ধরনের কিন্তু পরিবর্তন। বাংলাদেশের অবস্থাটা আগে এমনটাই ছিল, বাংলাদেশের আপনার ব্যবসা বাণিজ্য বলেন অথবা সরকার বলেন, এদের মধ্যে এমন একটা বাস্তবতা আগে ছিল, ব্যবস্থাপনা আগে ছিল, যেটা আসলে সরকার যেভাবে চেয়েছে ব্যবসায়ীদের সেভাবে ব্যবসা করতে হয়েছে। আমি যদি আবার উল্টা করে বলি, ব্যবসায়ীরা কি চায়, কি কি সুযোগ সুবিধা চায়, সেগুলো তারা সরকারকে কিছু একটা বিনিময়ে তারা সরকারের কাছে সেগুলো পেয়েছে। এবং এখানে এক ধরনের পুরোটাই যে নীতি নৈতিকতার উপর ভিত্তি করেছিল, সম্ভবত সেটা নয়। এবং সেটা না থাকার কারণে উভয়ে অনৈতিক কাজকর্ম করেছে, সরকারও করেছে। সরকার চেয়েছে তোমাকে আমি এই সুযোগ সুবিধাগুলো দিব, বিনিময়ে তুমি আমাকে এগুলি দিবা। তো সেখানে কিন্তু এই বিনিময়টা খুব স্মুথলি ছিল আমাদের এখানে সরকারের সঙ্গে বড় বড় ব্যবসায়ীদের। এবং এই স্মুথ বিনিময়ের কারণে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়েছে, দেশের টোটাল অর্থনীতিটা ভোগান্তির মুখে পড়েছে। এবং সেভাবে দেখলে পরে যখন একটা মানে আপনার শাসন এরকম, মানে আপনার স্বৈরাচারী শাসন বলি আর বা আপনার কর্তৃত্ববাদী শাসন বলি, তারা যখন দীর্ঘ সময় টিকে থাকে, তখন কেবল ব্যবসায়ী না, প্রতিটা সেক্টরই কিন্তু আসলে সরকারের এক ধরনের পার্ট হয়ে যায়। চাইলেও তার বাইরে থাকার কোনো সুযোগ থাকে না। যখন সুযোগ না থাকে তখন ব্যবসায়ীরা ভাবে আমাকে যখন সরকারের অনুগত হয়ে থাকতে হবে, তাহলে আমি সরকারের কাছ থেকে কিছু ব্যবস্থা নিয়ে নেই, কিছু সুবিধা নিয়ে নেই। এবং এইটাই কিন্তু দেওয়া নেওয়াই কিন্তু চলছে, যে কারণে আমাদের অর্থনীতির একটা বড় ধরনের ক্ষতিও হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে এভাবে সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্যাটা হলো যখন হঠাৎ করে সেই সরকারটা মাথার উপর থেকে নাই হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে কিন্তু এই ব্যবসায়ীদের কিন্তু স্বাভাবিক চলাচলটা, স্বাভাবিক গতি প্রকৃতিটা এবং স্বাভাবিক কর্মকাণ্ডগুলো ব্যাহত হতে থাকে। কারণ তারা তো সেই সরকারের সহযোগিতাতে কাজ করেছে। তো এই জায়গায় এসে একটা বিরাট ঝামেলা কিন্তু হয়ে গেছে। এবং এটা কিন্তু এমন নয় যে 5টা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়েছে আর বাদ বাকি 10টা ভালো ছিল, তা কিন্তু নয়। বলতে গেলে 100টার মধ্যে 98টাই কিন্তু এইভাবে চলেছে। এবং সেগুলো এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যবসাতে একা করে না, তার তো একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে অনেক লোকের জীবিকা আছে, অনেক লোকে কাজ করছে, কিছু উৎপাদনও হচ্ছে, সবই তো হচ্ছে। তো যখন কলাপস করে তখন কিন্তু পুরোটাই কলাপস করে। এবং এতে আমি মনে করি একটা বড় ধরনের মানে শূন্যতা, তার থেকে অস্থিরতা, তার থেকে স্থবিরতা, এই সবগুলি কিন্তু একটার পর একটা আমি মনে করি এটা চেইন রিয়াকশনের মতো আমাদের সোসাইটিতে আসতে থাকে। এখন এটা সব ক্ষেত্রে কিন্তু এটা মানে যতগুলি বড় বড় ব্যবসায়ী আছে তাদের মধ্যে এই ঘটনা। এখন আমাদের এখানে সেই ঘটনাটাই চলছে, এটা হলো আমার ধারণা। এখন ওইখান থেকে আপনি বেরোবেন কি করে? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। কিছুদিন আগে, বছর কয়েক আগে, যখন নাকি ধরেন একটা বড় রকম আপনার ধরা পড়লো, দুর্নীতি ধরা পড়লো, সোনালী ব্যাংকের
আপনার শেরাটন ট্রাস্ট থেকে টাকা নিয়ে এগুলো হলমার্ক, হ্যাঁ, তখন কিন্তু ওই হলমার্ক গ্রুপের বিশাল অঙ্কের টাকাটা নিয়ে গেলো, ওইগুলো সব আপনার জব্দ করা হলো, ওর ফ্যাক্টরি গুলো জব্দ করা হলো। আমাকে একজন লোক বলতেছিল যে হলমার্ক গ্রুপ আপনি ধরলেন, হলমার্ক গ্রুপের যা যা প্রপার্টি ছিল সেগুলো যদি আপনি ওদেরকে দিয়ে দিতেন যে তোমরা এগুলো দিয়ে এটা রিপে করো, তাহলে ওরা কিন্তু পারতো। মাঝখান থেকে কি হলো, আপনি 2-3 জন লোককে জেলে রাখলেন, কিন্তু টোটাল জিনিসটাই কিন্তু ওইগুলো কিন্তু আছে, বেশি না, এগুলো এখন পরে পরে নষ্ট হয়ে গেছে, পুরো জমিগুলো ওখানে ইয়ে হয়ে গেছে, তো ওইগুলো কিন্তু কোনো কাজেও লাগছে না। কিন্তু ওগুলো যদি আপনি কাজ করতে যেতে ব্যাপার হলে আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতেন, তাহলে কিন্তু ওখান থেকে কিছু রিটার্নটা আসতো, অনেকগুলো লোকের জীবিকাও টিকতো। এটা হয়তো প্রযুক্তি, আমি জানি না এই যুক্তিটা আসলে যথাযথ কিনা, আমি আগে স্বীকার করে নিয়েছি, আমি অর্থনীতি ভালো বুঝি না, কিন্তু এটা হয়তো কুযুক্তি, কিন্তু কুয়ের সঙ্গে কিন্তু কিছু যুক্তিও আছে। আমার কাছে কেন যেন মনে হয় কোনো কিছুই না করা, তালা মেরে দেওয়া, বন্ধ করে দেওয়া, এই যে কাজগুলো, এই কাজগুলোর মধ্যে এক ধরনের চমক আছে, এক ধরনের বাহাদুরি আছে, দেখানো যায় যে আমি সব কঠোর অর্থে দমন করছি। দমন করা এবং সেটাকে চালু রাখা, এটা তো এই মাটিতেই তো হয়েছে। ওইগুলো যেগুলো আপনি চালু রাখতে পারেন, সরকার অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করুক, করে সেগুলো চালু রাখুন, কিন্তু বন্ধ করে দেওয়ার মধ্যে ওই চমক সৃষ্টিটা আছে, কিন্তু সেটা দিয়ে আসলে কার্যকর কোনো ফল পাওয়া যাবে বলে আমি মনে করি। কামাল ভাই, আপনি এই যে চমক দেখানো বা বন্ধ করে দেওয়া সমাধান নয় বলছেন, তো এটা নিয়ে আমি একটু ও ভাই আপনার কাছে একটু আসতে চাই, এই কারণে যে আপনি কয়েকদিন আগে একটা ভিডিও আপনি শেয়ার করেছেন আপনার নিজের ওয়ালে, সেখানে বাংলাদেশের বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে দুই একটি নিয়ে আপনি স্পেসিফিক কথা বলেছেন যে 1-11 সময়েও এরকম সরকার উদ্যোগ নিয়েছিল যে অনেক বড় বড় গ্রুপকে ধরা, তারপরে আমরা দেখেছি যে সেই গ্রুপগুলো কিন্তু দাঁড়াতে পারেনি, তারা অনেক ঋণখেলাপি হয়েছে। সেই সব প্রতিষ্ঠানের সঙ্গে অনেক মানুষের কর্মসংস্থান জড়িত ছিল, এবং এই প্রতিষ্ঠানগুলো চালু থাকলে দেশের অর্থনীতিতে তার একটা ইতিবাচক প্রভাব পড়তো। কিন্তু যদি যারা অপরাধ করে তাদের আবার শাস্তির আওতায় আনতে হবে, সেটাও ঠিক। সামগ্রিকভাবে এই যে আপনার কি মনে হয় যে বিশেষ বিশেষ কোনো গ্রুপকে টার্গেট করা হচ্ছে, ব্যাপারটা এরকম, নাকি সরকার আসলে চাচ্ছে একটা মেসেজ দিতে যে আমরা কাউকে ছাড় দিচ্ছি না? মানে আপনার পর্যবেক্ষণটা কি আসলে? অসংখ্য ধন্যবাদ রশিদ ভাই। অ্যাকচুয়ালি মাসুদ কামাল ভাই যেভাবে শুরু করেছিলেন, মূল কথাটা হচ্ছে ওই জায়গায় আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে 100% একমত যে বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়িক গোষ্ঠী বা আমাদের বিদ্যমান আইনের ভিতর দিয়ে তারা ব্যবসা করেন, কিন্তু এই বিদ্যমান আইনের ভিতরে আমাদের যে বিশাল একটা গ্যাপ রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বিজনেসটা টোটালি সরকার সরকার প্রধান এবং সরকারের অর্গান কেন্দ্র করে কিন্তু বড় বড় ব্যবসাগুলো গড়ে উঠেছে। এখানে অস্বীকার করার কোনো উপায় নেই, বাংলাদেশের যে সমস্ত বড় বড় ব্যবসায়ী আমরা ইতিমধ্যে দেখেছি, বড় বড় গ্রুপকে দেখেছি, সবাই কিন্তু সরকারের আনুকূল্য ছাড়া কেউ কিন্তু ব্যবসা করতে পারেনি। এবং যেটা হয়েছে বাংলাদেশের জন্মের পর থেকে আমাদের এখানে যে সমস্ত বড় বড় ব্যবসায়িক গ্রুপ বাংলাদেশে বিভিন্ন সময়ে চমক দিয়ে উঠেছে। আমরা এরকম ধরেন বাংলাদেশে এক সময় দেখা গেছিল যে বাংলাদেশের চট্টগ্রামেই সবচেয়ে বড় বড় বনেদি ব্যবসায়ীরা ছিল। এবং চট্টগ্রামের আপনি যেটা আমাকে শুরু করেছিলেন যে 2000 আপনার 111-এর সময়ের কথা বলে শুরু করেছিলেন, আমি অ্যাকচুয়ালি আমার গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। সেটা হচ্ছে এই কারণেই করেছিলাম, নিতান্তই বিবেক নিশ্চিত মানে আমার মনে হয়েছে এই কথাগুলো আমার জাতিকে একটু জানানো দরকার যে আমরা চট্টগ্রামে প্রায় আজকে 2 যুগের বেশি সাংবাদিকতা করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামে বড় বড় বেশ কয়েকটা গ্রুপ ছিল। এই গ্রুপগুলো আপনার প্রায় 3 জেনারেশন পার হয়ে আসছে এরকম, যেমন ইলিয়াস ব্রাদার্সের নাম বললে আপনি মানে বাংলাদেশের সব জায়গায় তাদের কমোডিটিস আইটেমগুলো যেত একসময়, এটা কিন্তু সবাই ব্যবসায়ীদের কাছে খুব পরিষ্কার ছিল ওদের নাম। এবং তারপরে মোস্তফা গ্রুপ, এসএ গ্রুপ, তারপর ছোট হিসেবে দেখা গেছে যে আপনার একটা নূরজাহান গ্রুপ ছিল। তার এইরকম বেশ কয়েকটা গ্রুপ কিন্তু তখন 111-এর ধাক্কায় এমনভাবে খেয়েছে যে তেলের বাজার হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর তাদের উপর সরকার থেকে একটা বড় ধরনের চাপ দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে আমাদেরকে অনেক
আহ, ওদের অনেকেই আমাদেরকে বলেছেন যে ওনাদের রিফাইনারিতে সরাসরি আর্মি গিয়ে বসে তাড়াতাড়ি তাদের মানে তেলগুলো বের করার ব্যবস্থা করেছিলেন। তো ওই সময় তারা বলেছিলেন যে আমাদের তো এখন ব্যাংকের টাকাটা কে দিবে, ব্যাংক তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তাদেরকে যে আমরা আপনাদেরকে লজিস্টিক সাপোর্ট দিব এবং আর্থিকভাবে আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু বাস্তবতা হচ্ছে ওই সরকারের মেয়াদ হঠাৎ করে শেষ হয়ে যায়। সরকারের ওই 111-এর সরকার 2 বছর ছিল, আপনারা খুব ভালো করে জানেন। কিন্তু শেষান্তে এসে এই ঘটনার পরে আমার ব্যবসায়ী গোষ্ঠী যারা বড় বড় তেলের যারা ব্যবসা করতেন, সয়াবিন তেল, চিনি, এই সমস্ত কমোডিটিস আইটেম নিয়ে যারা ব্যবসা করেছিলেন, তাদের অনেকেই কিন্তু ওই এই ধাক্কাতেই কিন্তু তারা সবাই ধরাশয়ী হয়ে গিয়েছিলেন। এবং পরবর্তীতে ব্যাংক তো কোনো হেল্প করেনি, বরং গত 15-16 বছর যাবৎ তাদের অবস্থা এমন হয়েছে, তারা বড় বড় কোম্পানি, নামে কোম্পানি ছিল, কিন্তু তাদের পরিবারের অবস্থা খুবই নাজুক হয়ে গিয়েছিল। এবং তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা ইলিয়াস ব্রাদার্সের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল বিএনপি। দ্যাট মিনস তাদের ইলিয়াস ব্রাদার্সের একটা ছেলে, ইলিয়াস সাহেবের একটা ছেলে শামসুল ইসলাম, উনি বিএনপি থেকে ইলেকশন করেছিলেন, বাট মানে জিততে পারেননি। কিন্তু ওই যে উনি বিএনপির ট্যাগ লাগার কারণে উনি কিন্তু আর ব্যাংক থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি। ঠিক একইভাবে আমরা দেখেছি যে মুস্তফা গ্রুপ বলেন, তারপরে নূরজাহান গ্রুপ, তারপরে এস এ গ্রুপ, এই সমস্ত বড় বড় গ্রুপগুলো এইভাবে ধ্বংস হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে ধ্বংস হয়নি, বাট ওরা স্ট্রাগল করতেছে। আমি এই টক শোতে আসার আগেও তাদের সাথে কথা বলেছি, ভাই আপনাদের এখন কি অবস্থা, আমি কি বলবো এখন বলেন। ওরা বলছে বাট আমরা এখনো স্ট্রাগল করে যাচ্ছি, আমরা এখনো পর্যন্ত বলা যাবে না যে আমরা শতভাগ ব্যাংকের ডিমান্ড ফুলফিল করতে পেরেছি, বাট তাদের ঋণখেলাপির খাতায় তাদের নাম কিন্তু উঠে গেছে। তো আমার একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি গত ভিডিওতে যে জিনিসটা বলিনি সেটা হচ্ছে এই বিষয়টা আমি একটু আপনার এখানে বলতে চাই। গত 39 বছর আগে আমি দেখেছি বাংলাদেশে, মানে চট্টগ্রামের পটিয়ার আরেকটি শিল্প গ্রুপ, নাম হচ্ছে সালে কার্পেট। এটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল। ওনাদের একটা ছেলে শাহনওয়াজ মন্টু বিএনপির এমপিও ছিলেন। 39 বছর বয়সে উনি মারা যান। এবং ওনারা যখন গত 87 কিংবা 88 সালের দিকে তারা 5 হইতে 6 কোটি টাকার একটা লোন নিয়েছিলেন। লোন নেওয়ার পরে এই লোন তো এখন বর্তমানে 100 কোটির উপরে সুদে আসলে, কিন্তু মামলাটি এখনো পর্যন্ত চলমান। অর্থাৎ এই ব্যবসায়ী গ্রুপটা, আপনার সালে কার্পেট গ্রুপের মালিক হঠাৎ করে মারা যান, ঋণ রেখে মারা যান। এবং ওনার ছেলে এমপি হওয়ার পরে রাজনীতি করতে গিয়ে এই ব্যবসায়ী যে কোনোভাবে হোক মোটামুটি এটা ঋণখেলাপি হয়ে গেছে। এই ঋণখেলাপি গ্রুপটা আর দাঁড়াতে পারেননি। দ্যাট মিনস এই গ্রুপটাকে সরকার থেকেও কোনোভাবে সাহায্য করা হয়নি, তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়নি। সে কারণে এই গ্রুপটি এখনো পর্যন্ত দাঁড়াতে পারেনি, বরঞ্চ 39 বছর ধরে আমরা দেখেছি যে এই মামলাটি এখনো পর্যন্ত চলমান আছে। আমার এই কথাটা বলার অন্যতম কারণ হচ্ছে আপনি যে কারণে আমাকে আমন্ত্রণ করেছেন, আমার মনে হয় আপনি সেদিন আমি অ্যাসালম গ্রুপকে নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম মূলত। তো ওই অ্যাসালম গ্রুপকে আমি দিয়েছিলাম এই কারণ আমি জানি চট্টগ্রামে 1,80,000 কর্মচারীর একটা বিশাল গ্রুপ হচ্ছে অ্যাসালম গ্রুপ। ওই অ্যাসালম গ্রুপ এখনো পর্যন্ত তাদের দাবি অনুযায়ী এখনো পর্যন্ত তাদের কোনো ক্লাসিফাইড লোন নেই। বিভিন্ন জায়গায় লোন আছে, বাট ক্লাসিফাইড লোন নেই। সেদিন প্রথম আলো পত্রিকা হেডলাইন করলেন যে লাখ টাকার ঋণ, বাট তাদের 6টি ব্যাংকে আছে 26,000 কোটি টাকা। কিন্তু 26,000 কোটি টাকা যাদের তারল্য নগদ থাকে 6টি ব্যাংকে, আপনার ওই ব্যাংকগুলোর ওই গ্রুপটার ব্যাংক
ওই গ্রুপটার ব্যাংকগুলো কেন তারল্য সংকটে পড়বে, সাধারণ মানুষ কেন তাদের টাকা পাবে না? ওই ব্যাংকের মালিকের টাকা কয়টা ছিল? ওদের 400 কোটি টাকা দিয়ে একটা ব্যাংক করা যায়, কিন্তু তাদের 26,000 কোটি টাকা যদি তারল্য থাকে, তাদের কেন আজকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক অ্যাসালমের মালিকানাধীন বলা হচ্ছে, অ্যাসালমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারা 20,000 টাকা আপনার গ্রাহকদের দিতে পারে না। আপনি বিশ্বাস করবেন না, এখানে 20,000 টাকার জন্য গ্রাহকরা কতবার করে যেতে হয় এখন তাদের বিভিন্ন ব্যাংকে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের তো টাকা তারল্য সংকট নাই। আমি গতকাল অ্যাসালম গ্রুপের একটা চিঠি পেয়েছি। ওই চিঠিটা অ্যাসালম গ্রুপ প্রত্যেকটা গণমাধ্যমে দিয়েছেন। আমার মনে হয় অনেকগুলো গণমাধ্যম এটা ধরেনি। এখানে তারা 8 নম্বর কলামে সরাসরি বলেছেন যে তাদের হিউজ পরিমাণ তারল্য, হিউজ পরিমাণ টাকা তাদের অ্যাকাউন্টে আছে, কিন্তু কোনো ব্যাংক তাদেরকে কোনো এলসি করতে দিচ্ছেন না, কোনো ধরনের মানে সহযোগিতা করতে, মানে কোনোভাবে মানে তাদের অ্যাকাউন্টটা পরিষ্কার। কিন্তু আপনি দেখবেন যে গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছেন যে কোনো গ্রুপের, সেটি এসআলম হোক, বেক্সিমকো হোক, কোনো গ্রুপের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, এটি কিন্তু গভর্নর বলেছেন। এই প্রসঙ্গে আসবো। একটা ছোট্ট বিরতির সময় হলো, তো একটা বিরতির সময় হলো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি এবং আপনাদের দুজনের কাছে একটা কমন প্রশ্ন রেখে যাই। গত পরশু দিনই অর্থ উপদেষ্টা বলেছেন যে তিনি মনে করেন না যে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, রাজনৈতিক নানা ক্ষেত্রে যে অস্থিরতা, এক ধরনের আনস্টেবিলিটি এখন পর্যন্ত আছে, তাতে তিনি মনে করেন না যে শিগগিরই বড় কোনো বিদেশি বিনিয়োগ আসবে। তো সেজন্য তিনি জোর দিচ্ছেন যে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়াতে হবে। এখন যদি বিদেশি বিনিয়োগ না আসে এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি ভয়ের মধ্যে থাকে, তাহলে দেশের অর্থনীতির অবস্থাটা কি দাঁড়াবে? এটি একটি বড় শঙ্কার জায়গা কিনা? একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক। আজকে আমরা দেশের অভ্যন্তরীণ যে ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানগুলোর যে সংকট নিয়ে কথা বলছি, বিশেষ করে অন্তর্বর্তী সরকার যারা বলছে যে তাদের মূল ম্যান্ডেট হচ্ছে রাষ্ট্র সংস্কার, কিন্তু ব্যবসা বাণিজ্য অর্থনীতি সেই ঠিক না থাকলে, সংকটে থাকলে সেই সংস্কারটা হবে কিনা। ওই বিরতির আগে আপনি যেই প্রসঙ্গে ছিলেন যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, কিন্তু আপনি একটি গ্রুপের একটি চিঠি রেফারেন্স দিয়ে বলছিলেন যে তারা দাবি করছেন যে তারা কোনো ব্যাংকের এলসি খুলতে পারছে না বা ব্যাংকগুলো সহযোগিতা করছে না। একটু যদি পরিষ্কার করেন। আমি বেসিক্যালি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমি একটা ঋণ খেলাপির হিস্টোরি টেনে এনেছিলাম। সেটা হচ্ছে এই কারণেই বলেছিলাম যে অ্যাসালম গ্রুপ দাবি করেছে তাদের কোনো অ্যাকাউন্ট, তাদের কোনো লোন ক্লাসিফাইড না। এখন যার কোনো অ্যাকাউন্ট ক্লাসিফাইড না, তার কোনো সম্পত্তি কোনো একজন, মানে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোন হিসাবে উনি ওনাদের সম্পত্তি বিক্রি করতে না বলেন, কেমনে আমাদের মিডিয়ার সামনে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে তাদেরকে আতঙ্ক সৃষ্টি করে দিতে পারেন, এটা আমি কিন্তু আসলে বুঝতে পারিনি। আমার এই জায়গায় আমার একটা বড় ধরনের গিয়েছিল যে একটা রাষ্ট্রের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানে সবগুলো ব্যাংকেরই তো গভর্নর উনি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর দায়িত্বকালীন সময়ে উনি অ্যাসালম গ্রুপের কোনো সম্পত্তি বিক্রি করা যাবে না, কেউ নিবেন না, কেউ নিলেও কিন্তু আপনারা দখলদারিত্ব পাবেন না, এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা হয়েছে অ্যাসালম গ্রুপের মধ্যে। আমি এই কারণেই বলছি, অ্যাসালম গ্রুপ যেহেতু এখনো ঋণ খেলাপি না, স্বাভাবিকভাবে এখন যদি তার রেগুলার ওয়েতে কাজগুলো করতে না দেন, তাদেরকে যদি ব্যবসা করতে না দেন, সেক্ষেত্রে তারা আগামী 2-3 মাসের মধ্যে, 3 মাস 4 মাসের মধ্যে তারা ঋণ খেলাপি হয়ে যেতে বাধ্য। এবং ঋণ খেলাপি যদি হয়ে যায়, আমি যে সালে কার্ফেটের কথা বলেছি, আপনার 5 কোটি টাকার লোন 100 কোটি 200 কোটি টাকা হয়ে গেছে। 39 বছর যাবৎ বাংলাদেশ সরকারের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা লয়ার, এতগুলো লয়ার দিয়ে, এতগুলো আইন দিয়ে, এতগুলো সরকার বদল হলো, কিন্তু তাদের টাকা তো এখনো উদ্ধার করতে পারেনি। ওই মামলাটা এখনো পর্যন্ত শেষ হয়নি। আপনার হলমার্কের কথা মাসুদ কামাল ভাই বলেছেন, তাদের হলমার্কের চেয়ারম্যান এমডিকে আপনারা বন্দি করে রেখেছিলেন। বন্দি করে কি করেছেন, তাদের মিল ফ্যাক্টরিতে কিছু গরু পশু ছিল, ওই পশুগুলো পর্যন্ত নিয়ে গেছে।
তাদের মিল ফ্যাক্টরির সমস্ত কিছু একটা একটা মানে কুলে কুলে নিয়ে গেছে। তাহলে হলো কি 4,000 কোটি টাকা আমার কোথায় গেল? আমি এই কারণে বলছি, যদি গভর্নমেন্টের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে, আমি বলছি না যে অ্যাসালাম গ্রুপ খুব একদম ফেরেস্তা, আমি এটা বলছি, এটা কিন্তু আমার বলার কোনো অধিকার নেই, কারণ এখন আমি এটা মানি যে তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের এখনো কোনো অভিযোগ প্রমাণিত না হয়, সেক্ষেত্রে এত বড় একটা গ্রুপকে আমরা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমরা তাদেরকে চোর, ডাকাত বা পাচারকারী এরকম আমরা কিন্তু আসলে বলতে পারি কিনা। এখন ওনাদেরকে যদি আমরা ঋণ খেলাপি করে আমরা যদি আস্তে করে এবার টাকা উদ্ধারের কথা বলি, ভাই একটা ছোট্ট ছেলেও বিশ্বাস করবে না এই 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশে মানে সিঙ্গাপুর থেকে কিংবা দুবাই থেকে কিংবা কানাডা থেকে তাদের বলা হচ্ছে বিভিন্ন জায়গায় তারা পাচার করেছেন। এই টাকাগুলো আনতে পারবেন কখন আমি জানি না, বাট বাংলাদেশে যে পরিমাণ তাদের সম্পদ যেগুলো আছে, ওই সম্পদগুলো কেউ কিনবে কিনা সেটাও কিন্তু আমার সন্দেহ আছে। আমি এই কারণে বলছি যে হঠকারী সিদ্ধান্ত নয়। অ্যাসালম গ্রুপ মানে অ্যাসালম একজন না, তাদের পরিবার 10-15 জনের গ্রুপ দিয়ে 10-15 জনের ব্যক্তির মধ্য দিয়ে একটা গ্রুপ কিন্তু পরিচালিত হচ্ছে, ঠিক আছে, কিন্তু এরা কিন্তু অনেকগুলো মানুষের ভাগ্য নিয়ন্ত্রক। আমাদের এখন সংস্কার করতে হবে। আমাদের সরকার, আমাদের যে সরকার এখন বর্তমানে এসছেন, এই সরকারের যারা উপদেষ্টারা আছেন, মানে আমার মন থেকে বলছি যে এইরকম একটা সরকার কিন্তু অতীতে আসেননি। কিন্তু এই সরকার, এদের মতো এক্সপেরিয়েন্স সরকারকে আমরা এই কথাগুলো বলতে আসলে আমাদের কষ্ট হচ্ছে যে আমরা কি আদৌ এই কথাগুলো বলে ধৃষ্টতা দেখাচ্ছি কিনা, সেটাও কিন্তু মাঝে মধ্যে মানে নিজের কাছে প্রশ্ন হয়। কিন্তু তারপরও যেহেতু একজন সাংবাদিক হিসেবে আমরা স্রোতের অনুকূলে সারাক্ষণ না থেকে মাঝে মধ্যে একটু প্রতিকূলে কথা বলতে হবে, আমি এটা বিশ্বাস করি। এটাই হচ্ছে সাংবাদিকতা। এবং আলমগীর আপু, আপনি তো ওই সরকারের বললেন, এবং অর্থ উপদেষ্টা যিনি জনাব সালেউদ্দিন অত্যন্ত দক্ষ এবং ভালো গভর্নর হিসেবে পরিচিত ছিলেন, সেই জায়গা থেকে জনাব মাসুদ কামাল একটা বিষয় আপনি খেয়াল করবেন, অর্থ উপদেষ্টা কিন্তু পরশুদিনই সম্ভবত উনি বলেছেন যে তিনি মনে করেন না যে শিগগির বড় কোনো বিদেশি বিনিয়োগ আসবে। তো ফলে বিদেশি বিনিয়োগ যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অর্থনীতির নিয়ন্ত্রণ বা ঠিক রাখবার ক্ষেত্রে এই বড় বড় শিল্প ইন্ডাস্ট্রির মালিকরা বা এই গ্রুপগুলোই কিন্তু ভূমিকা রাখে, যেখানে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ শ্রমিক কর্মী কাজ করেন। তাহলে সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া কি এখন ঠিক হবে, যাতে করে এই বড় বড় গ্রুপগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যাবে, কর্মীরা উদ্বিগ্ন হবে? ফলে এইখানে সরকারের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত আসলে? দেখেন, একটা জিনিস হলো কি, এই যে বড় বড় গ্রুপ বলতে যেগুলি বলছেন, যে অপু যে কথাগুলি বললেন, আপনার এসালাম গ্রুপে উনি ডিটেল অনেক কিছু বললেন, এটা একদিন কিন্তু ঠিকই আছে। এসালাম গ্রুপের তো তারা তো সরাসরি ঋণ খেলাপি না, এটা কিন্তু সত্য। আপনার আইনগত ভাবে তাদেরকে সরাসরি ধরতেও পারছেন না, এটাও ঠিক আছে। বাট যে অভিযোগগুলো আমরা বিভিন্ন সময় মিডিয়াতে পড়েছি, আমি অত ডিটেল বলতে পারবো না, কিন্তু যতটুকু আমি পড়েছি সেগুলো হলো যে কিন্তু খুব পপুলার কিছু কিন্তু কথা আছে এই গ্রুপ সম্পর্কে, যে তারা এই দেশের টাকা বাইরে পাচার করে দিয়েছে, তারপরে তারা বেনামি বিভিন্ন কোম্পানির নামে তারা টাকা নিয়েছে, যে কোম্পানিগুলো আবার ঋণ খেলাপি হয়ে গেছে, যে কোম্পানিগুলো আদৌ কোনো অস্তিত্বই নাই, এবং সেই কোম্পানিগুলো আসলে প্রকারান্তরে এসালাম গ্রুপেরই কোম্পানি। এই ধরনের নানাগুলি পছন্দ আছে। তো আমার কথা হলো কি, যে তারা তো ভালো গ্রুপ কি মন্দ গ্রুপ আমি জানি না, কিন্তু এতটুকু আমি বলতে পারি তারা সন্দেহজনক, তাদের নিয়ে সন্দেহ উচ্চারিত হয়েছে, এবং এটা কেবল এসালাম গ্রুপ না, আরো অনেকগুলো গ্রুপ। এবং এই সন্দেহজনক গ্রুপগুলোকে আপনি যদি ক্লিন চিট দিতে চান, তাহলে কিসের উপর দিবেন? কিছু একটা ভিত্তি তো থাকতে হবে, অথবা যদি তাদের ধরতে চান সেটাও একটা ভিত্তি থাকতে হবে। আপনি খপ করে ধরলেন, আপনি প্রমাণ করবেন কি? যে সালে কারপেটে যে ইতিহাস যদি বললেন, আমি তো বিস্মিত হলাম, 39 বছর ধরে তো ভাই মামলা চলছে, আপনি তো প্রমাণ করতে পারছেন না কিছুই। কেউ প্রমাণ করতে পারছে না, ও প্রমাণ করতে পারছে না, ব্যাংক তো ছাড় দিবে না, ব্যাংক তো বলবে ভাই আমার টাকা দেন আপনি। এখন সেটাকে কে কিভাবে সমাধান করবে? তো আমার কথাটা হলো কি, যে এখন যদি সন্দেহজনক গ্রুপ যতগুলি আছে, এভাবে খুঁজলে অবশ্যই আমাদের দেশের মোটামুটি অ্যাবাভ 90% গ্রুপকে আপনি সন্দেহ করতে পারেন, বড় বড় গ্রুপ যারা আছে। এই গ্রুপগুলিকে আপনারা, আমি মনে করি দ্রুততার সঙ্গে, এই যে আপনার মানে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে রাখা,
কর্মচারীদের বেকারত্বের দিকে ঠেলে দেওয়া, এটা কোনো ভালো ডিসিশন না। কারণ এই লোকগুলো তো এই দেশেরই নাগরিক। আপনি এস আলমকে শাস্তি দিতে যায়, ওই যে 2 লাখ এস আলমকে আপনার শাস্তির মধ্যে ফেলে দেন, তাহলে কিন্তু ভালো কিছু হলো না। আপনার 2 লাখ তো যারা এস আলম গ্রুপে চাকরি করে তারা তো সবাই ছোট ছোট এস আলম, 2 লাখ লোক কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত করতে পারেন না। তো সেক্ষেত্রে যেটা করণীয় আমি মনে করি যে প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে রাখে, প্রয়োজনে আপনি সালামকে ডাকেন, উনি যেখানে বলেন আপনি তাকে সম্মান, তুমি আসো, আসে তুমি তোমার অবস্থানটা ক্লিয়ার করো আমাদের কাছে, এবং আপনি প্রয়োজনে সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেন। সরকার তো করতেই পারে, অ্যাডমিনিস্ট্রেটরটা চালাবে। মানে আমার কথা হলো যে প্রতিষ্ঠানটাকে থামিয়ে দেন না, থামিয়ে দেওয়া কোনো সমাধান নয়। কারণ একটা জিনিস থেমে গেলে কিন্তু এটা স্থবির হয়ে যায়, তখন কিন্তু ওখান থেকে আপনি এটা রিকভার করতে পারবেন না। 10 টাকার জিনিস আপনি থামাই দিলেন, 2 দিন পরের দাম কিন্তু 8 টাকা হয়ে যাবে, তখন কি করবেন ভাই? কোনো সমাধান না। আমি সবসময় মনে করবো তখন ক্ষতিটা কার হবে? ক্ষতি সালামের হবে, ক্ষতি বসুন্ধরা হবে, কিন্তু বেশি ক্ষতি হবে যারা ওখানে কাজ করে তাদের। বেশি ক্ষতি হবে যে ভূখণ্ডের মধ্যে এই প্রতিষ্ঠানটা আছে সেই ভূখণ্ডে। তো এখন ওই আপনাকে ওটা বুঝতে হবে, দেশের কথা কিন্তু ভাবতে হবে। আমি এটাই মনে করি যে যে গ্রুপের ব্যাপারে যে আপত্তিগুলি আছে, আপত্তিগুলি আপনি আইডেন্টিফাই করেন, করে আপনি তাদেরকে ডাকেন, তাদের কাছ থেকে প্রশ্নের জবাব দেন। যদি আপনি তার কাছে টাকা পান, তাকে বলেন 3 টাকা তো বাইরে থেকে নিয়ে আসো, আর যদি না পান তাহলে ছেড়ে দেন। আপনার তো জাজ করার মতো লোক তো আপনার কাছে আছে। অথবা যতদিন না হয় ততদিন যদি মনে করেন যে ওর কাছে দেওয়াটা আমার নিরাপদ না, তাহলে সেখানে সরকারের উচিত হবে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে প্রতিষ্ঠানটাকে চালু রাখা। মানে প্রতিষ্ঠানের ভেতরে যারা আছে তারা যেন টের না পায় যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে কিন্তু তাদের মনোবল ভেঙে যাবে, প্রতিষ্ঠানটা ধসে পড়বে। এবং এত বড় বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে 1.5-2 লাখ কাজ করে, সেই প্রতিষ্ঠান যদি ধসে যায় ভাই, তাহলে এটা কিন্তু অর্থনীতির জন্য বড় একটা আঘাত হবে বলে আমি মনে করি। জি, আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক। আজকে আমরা অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের সংস্কার কোন পথে, এই প্রশ্নের উত্তর খুঁজছি। আরেকটা বিরতি নিয়ে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা যে প্রশ্নের উত্তর খুঁজছি যে দেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের সংস্কার কোন পথে, কেননা যে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে আছে, তারা প্রথম থেকেই বলছে যে তাদের মূল এজেন্ডা হচ্ছে রাষ্ট্রের সংস্কার। কিন্তু অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা যদি ঠিকঠাক মতো না চলে, যদি সেখানে এক ধরনের ভয়ের পরিবেশ থাকে, অস্থিরতা থাকে, কর্মীদের মধ্যে যদি উদ্বেগ থাকে, তাহলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কারটা সহজ হবে কিনা। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং চট্টগ্রাম থেকে আছেন সাংবাদিক আলমগীর অপু। আলমগীর অপু, একটা বিষয়ে যেটা অর্থনীতির ভাষায় বলা হয় যে ব্যবসায়ীরা সবসময় যে জিনিসটি চান, যে ভরসা, অর্থাৎ তার হয়তো মূলধনের অভাব নেই কিন্তু সে ভরসাটা চায় যে সে ব্যবসাটা করতে পারবে ঠিকঠাক মতো। তো এখন আপনার কথায় যেটা মনে হলো যে বড় বড় কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের উদাহরণ আপনি দিচ্ছিলেন, তার মানে কি এক ধরনের ভরসাহীনতা তৈরি হচ্ছে? এবং সেটি থেকে বেরোনোর পথ কি? মানে অন্তর্বর্তী সরকার কি করে ব্যবসায়ীদের জন্য ভরসা তৈরি করতে পারে যে না, আপনারা ব্যবসা করেন, যাতে করে অর্থনীতি কোনো ধরনের বিপদের মধ্যে না পড়ে? কাকে বলছেন? আমাকে? জি, আলমগীর অপু। জি, ও ভাই আপনাকে। জি জি ভাই, মূলত আমি মাসুদ কামাল ভাই কিছুক্ষণ আগে বললেন যে একটা ওনার কথার সূত্র ধরে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে উনি বলেছেন যে এস আলম গ্রুপের প্রয়োজনে চেয়ারম্যানকে ডাকেন, এস আলম গ্রুপের চেয়ারম্যানকে ডেকে জিজ্ঞেস করেন যে ওনারা কি করতে চান, ওনাদের এই বিপুল পরিমাণ ওনাদের সম্পর্কে অভিযোগ, ওনাদের বিপুল পরিমাণ টাকা লোন আছে, কিন্তু অদৃশ্য অনেক লোন আছে। আমি এই কিউরিওসিটি থেকে আসলে বেসিক্যালি আমি ওই ভিডিওটা করেছিলাম। ওই ভিডিও করার পরে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করেছেন। ফোন করার পরে আমাকে ফোন করে যখন উনি কথা বলছিলেন, ওনার কথার এক ফাঁকে আমি জিজ্ঞেস করেছি যে ভাই, আপনি তো দেশে আসতে পারেন, এই ধরনের কথাগুলো যদি আপনি গভর্নরকে না বলেন তাহলে কেমনে হবে? বলে যে আমি 5টা মামলা নিয়ে, আমি 5টা হত্যা মামলা নিয়ে, আমার ছেলে মেয়ের বিরুদ্ধে হত্যা মামলা, এগুলো নিয়ে আমি কেমনে আসি? তারপরে আমি বললাম যে তাহলে আপনার প্রতিনিধিকে দিয়ে আপনি গভর্নরের সাথে একটু আলাপ করেন। গভর্নর যেভাবে কথা বলছেন, প্রতিদিনই এস আলম গ্রুপ নিয়ে কথা বলছিলেন তখন, ওই সময়ে, আজকে থেকে মানে 2 সপ্তাহ আগে, 2-3 সপ্তাহ আগে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি
কথা বলছেন না কেন? বলা যাবে আমি 2টা ব্যাংকের এমডি কে দায়িত্ব দিয়েছি যে আমাকে গভর্নরের সাথে 1 মিনিটের কথা বলার একটা সুযোগ করে দেন, দেন আমি ওনার সাথে কথা বলে নিব। কিন্তু কোনো ব্যাংকের এমডি, উনি এতগুলো ব্যাংকের এমডি ওনার হাত দিয়ে নিযুক্ত হয়েছেন, কেউ সাহস করে গভর্নরকে নাকি বলার মতো সেই সাহসটুকু দেখাতে পারেননি। এবং উনি বারবার বলেছেন যে আমাকে একটু কথা বলার সুযোগ দেন, কথা বলার সেই সুযোগটাও পায়নি। এটা হচ্ছে অ্যাসালম গ্রুপের। পরে আমি যেহেতু ভিডিওতে বলেছিলাম যে আপনারা একটা চিঠি পর্যন্ত প্রধান উপদেষ্টাকে একটা চিঠি দিতে পারেন, আপনি অর্থ উপদেষ্টাকে একটা চিঠি দিতে পারেন, অথবা আপনি গভর্নরকে একটা চিঠি দিতে পারেন, কিন্তু ওনারা এটা করেননি বলে আমি যে ভিডিওতে বলেছিলাম, পরে ওনারা নিজেরাই একটা চিঠি গভর্নর বরাবর দিয়েছেন, যেটা আমাকে পাঠিয়েছেন, আমি পেয়েছি, আমাদের সি প্লাসে আমি করেছি। তো বিষয়টা হচ্ছে ওনাকে ডাকেননি, না ডেকেই মিডিয়া ট্রায়াল কিন্তু আমরা সবাই করে ফেলেছি। এখন আমার কথা হচ্ছে অ্যাসালম গ্রুপ একা অ্যাসালম না, অ্যাসালম গ্রুপের সম্পত্তি সবগুলো কিন্তু তার নিজস্ব না, এটা বাংলাদেশের জনগণের সম্পত্তি। আজকে আমরা যে ফ্যাক্টরি, বিভিন্ন বড় ধরনের ফ্যাক্টরি এগুলো জ্বালিয়ে দিচ্ছি, গাড়ি জ্বালিয়ে দিচ্ছি, এই সমস্ত গাড়ির একটা পার্টস কি বাংলাদেশে তৈরি হয়? এটা একটা পার্টস কি বাংলাদেশে আমরা নিজেরাই তৈরি করতে পারি? সবগুলো তো আমাদের ডলার সংকটের মূলে এই সমস্ত ভ্যান্ডালিজম, এগুলো তো একটা কারণ। আমি বলছি না যে যারা ভ্যান্ডালিজম করেছে বিপ্লবের সময় কোনো যুক্তি মানে না, প্রেম এবং যেটা বলে প্রেম এবং যুদ্ধ, দুটা কিন্তু কোনো ধরনের যুক্তি মানে না। ওই বিপ্লবের সময় একটা কিছু হয়ে গেছে, কিন্তু এর পরবর্তীতে আমাদের যেটা হচ্ছে, আমাদের দেশটা এখন কিন্তু আগের সেই ছোটখাটো অর্থনীতির দেশ না। এখন অ্যাসালম গ্রুপের যে পরিমাণ লোনের কথা আমরা শুনি, আমরা জানি না, যেহেতু আমরা চট্টগ্রামে কাজ করি, চট্টগ্রামে সাংবাদিকতা করি, সেই কারণে আসলে আমি অ্যাসালম গ্রুপটাকে ফোকাস করেছিলাম, কারণ এটা নিয়ে কথা হচ্ছে, অন্য কোনো গ্রুপ নিয়ে তো এত কথা হচ্ছে না। সে কারণে মূলত এখানে আবার অনেকে মনে করবে অ্যাসালমের আমরা দালালি করতে যাচ্ছি কিনা এরকম। তো বাস্তবতা হচ্ছে আমরা এটা শুনেছি, এবং এটাও শুনেছি যে তাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না, এবং যোগাযোগ না হওয়ার কারণে তাদের অনেকগুলো সেক্টরে, অনেকগুলো প্রতিষ্ঠানে কিন্তু এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেছে, অনেকে কাজে যাচ্ছে না, অনেকে ইভেন কি আমরা দেখেছি এসএস পাওয়ারে 2 জন ইয়েকে, আপনার এটা কি পরিমাণ সিকিউর জায়গা, একটা অনেক সিকিউর বাঁশখালীতে, যেটা এসএস পাওয়ার তাদের অ্যাসালম গ্রুপের। এখানে কিন্তু এই ঘটনার পরে 3-4 দিন পরে সংঘবদ্ধভাবে চুরি করতে গিয়ে 2 জন নৈশ প্রহরীকে সরাসরি মানে ছুরি দিয়ে মেরে ফেলেছে। আমরা দেখেছি, এই জিনিসটাও দেখেছি যে ওখানেই কিন্তু বেশ ধরনের অস্থিরতা শুরু হয়ে গেছে। আজকে একটা ভালো খবর আমরা পেয়েছি যে অ্যাসালম গ্রুপ থেকে, সেটা হচ্ছে গতকাল নাকি উপদেষ্টাদের একটা বৈঠকে অ্যাসালমের এসএস পাওয়ারে যেটা বলা হচ্ছিল 1 সপ্তাহের মধ্যে, যদি 1 সপ্তাহের মধ্যে তাদের কয়লা আছে, ওই কয়লা যদি 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়, তারা আর প্রোডাকশনে যেতে পারবে না, কোনো ধরনের বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না, এটা নাকি জানিয়ে দিয়েছিলেন। এটার পরে বিভিন্ন ব্যাংক থেকে নাকি আজকে সকাল থেকে বেশ কয়েকটা ব্যাংক তারা বলছেন যে তারা মানে তাদের এলসির টাকা ওপেন করবে, এরকম একটা কথা শুনেছি। তো এটা একটা ভালো দিক। আমার কথা হচ্ছে সারা বাংলাদেশে যে সমস্ত আমাদের অর্থনীতি কিন্তু এখন ছোট অর্থনীতিতে নেই, অ্যাসালম গ্রুপের যে টাকাটা বলা হচ্ছে তারা লোন নিয়েছে, সেই রকম অর্থনীতি এইরকম কিন্তু আপনার নেপাল কিংবা ভুটানের কিন্তু পুরো বাজেটই এর চেয়ে কম। তার মানে আমাদের বাংলাদেশ কিন্তু এখন ওই জায়গায় নেই, আমাদের বাংলাদেশ কিন্তু অনেক বড় হয়েছে। এই বড় যে জায়গাটা যাদের কারণে হয়েছে, তাদের হয়তো অনেক ভুল থাকতে পারে, আমাদের অনেক অনেক ভুল আছে, আমরা জানি। তো এই সমস্ত বড় বড় লোকগুলো কিন্তু বড় হয়েছে আমাদের আইনের ভিতর থেকেই, আইন এবং আমাদের রাজনৈতিক কালচারের ভিতর থেকেই কিন্তু তারা এরকম একটা অবস্থায় দাঁড়িয়েছে। আজকে এই কথা তো সবাই স্বীকার করতেই হবে যে আমাদের এই যে ব্যবসায়ীরা মানে ধারাবাহিকভাবে 15টা বছর এক নিয়মে তারা ব্যবসা করে গিয়েছেন, এবং এই যে 5ই আগস্টের আগে 4 আগস্টও কিন্তু কোনো ব্যবসায়ী মানে ভুলেও কল্পনা করেনি যে তারা এইরকম একটা সিচুয়েশনে তারা পড়বেন। তো বাংলাদেশের রাজনীতি এরকমই, তো রাজনীতি যারা করে
তারা ব্যবসায়ীদেরকে হাতে নেয়, আবার ব্যবসায়ীরা রাজনীতিকদের হাতে নিয়ে এই সমস্ত ব্যবসা করতে চায়। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আমরা মানে সারা বাংলাদেশে দেখছি যে অনেকগুলো মিল ফ্যাক্টরি কিন্তু এখন মানে নিজেরাই বন্ধ করে দিয়েছে, কারণ হচ্ছে তারা ইনসিকিউর। রাইট, আমার প্রশ্ন সেটাই ছিল যে ব্যবসায়ীরা বা শিল্প উদ্যোক্তারা যদি সিকিউরড ফিল না করেন, যদি তারা ভরসাটা না পান, তাহলে তো ফ্যাক্টরি কারখানা বন্ধ হয়ে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হবেন, সেটি তো দেশের জন্য আলটিমেটলি ভালো কিছু বয়ে আনবে না। মাসুদ কামাল, আপনার কাছে এই পার্টে আসতে পারলাম না, ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে আসছি, আর একটা ছোট্ট বিরতি নিয়ে। দর্শক ফিরছে আর একটা ছোট্ট বিরতি নিয়ে। দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির সংস্কার কোন পথে, সেই প্রশ্নের উত্তর খুঁজছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের সংস্কার কোন পথে। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সাংবাদিক আলমগীর অপু। কামাল ভাই, আপনার কাছে একসঙ্গে দুটি প্রশ্ন করি, এই পার্টে হয়তো খুব বেশি সময় পাবো না। প্রথমত যে প্রশ্নটি এর আগে পার্টে আমি আলমগীর অপুকে করেছিলাম, যে ব্যবসায়ীরা যদি ভরসা না পান, তার মূলধন যতই থাকুক, তিনি আসলে ব্যবসাটা করতে পারবেন কিনা, এক। আর দুই হলো, এই সরকার যেহেতু শুরু থেকেই বলছে তার মূল এজেন্ডা হচ্ছে রাষ্ট্র সংস্কার, সেই ক্ষেত্রে এই মুহূর্তে সরকারের সামনে রাষ্ট্র সংস্কারের এজেন্ডাগুলো কি হওয়া উচিত, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে তার সংস্কারের জায়গাগুলো কি কি বলে মনে করেন? দেখেন, আমি জানি আমার এখন সময় কম, আমি ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, সময় দেবো না। আমি পুরো বিষয়টাকে আপনাকে বর্তমান পরিস্থিতিটাকে আমি আমার মতো করে ব্যাখ্যা করি। আপনি কোনো মাদক আসক্ত ব্যক্তি দেখেছেন? মাদক আসক্ত ব্যক্তিকে যখন আপনি তার মাদক থেকে ছাড়ানোর ব্যবস্থা করবেন, তখন কি হবে? তার মধ্যে একটা উইথড্রয়াল সিনড্রোম দেখা দেয়। তখন যখন সে ওই জিনিসটা না পায়, তখন সে পাগলের মতো হয়ে যায়। কিন্তু তো এই যে উইথড্রয়াল সিনড্রোমটা, এখন আপনি কি করবেন? তাকে যদি আবার একটু মাদক দেন, সে স্বাভাবিক থাকে। তো আমাদের অবস্থাটা হলো কি, আমাদের ব্যবসায়িক যে এরিনাটা, ব্যবসায়িক যে কর্মকাণ্ডগুলি চলেছে গত 16 বছর, এটা ছিল মাদক আসক্ত ব্যবসার মতো। মানে ব্যবসায়ীকে মাদকে আসক্ত করা হয়েছে, একদিকে ব্যবসায়ীকে আর একদিকে সরকারকে। সরকার এবং ব্যবসায়ী দুজনে মিলেমিশে মাদক আসক্ত হয়েছিল। এখন এই উইথড্রয়াল সিনড্রোম চলছে, যে কারণে ব্যবসায়ীরা অস্থির হয়ে গেছে, সরকারও অস্থির হয়ে গেছে, যে সরকার তো নাই, ওরা তো বিদায় হয়ে গেছে। এখন বর্তমান যে সরকার, সে তো আর মাদক সরবরাহ করছে না, নিজেও কিছু পাচ্ছে না, এবং ব্যবসায়ীরা বলতেছে এইভাবে তো চলতে পারবো না। আমি তো আগে আমার স্বাধীন মতো ইচ্ছা মতো এই কাজ করতাম, বিনিময়ে আপনাকে একটা টাকা দিতাম, বিনিময়ে আমি জয় ভাইকে টাকা দিতাম, বিনিময়ে আমি ছোট আপাকে টাকা দিতাম। এখন ছোট আপার টাকা নেওয়ার জন্য কিভাবে নেবে? সে তো কিছু দিতে পারবে না। এই যে অচল অবস্থাটা, এইটাই হলো বর্তমানের সমস্যা। এখন এইগুলিকে নিয়ে আপনি রিহ্যাবে নিয়ে ঢুকাইতে হবে ভাই। রিহ্যাব কোথায় পাবেন? রিহ্যাব হলো ওইটাই, যে সরকারকে এগিয়ে আসতে হবে, এবং যে মাদকাসক্ত ব্যক্তি, তাকে কিন্তু মাইরা পিটা ঠিক করতে পারবেন না, তাকে সহানুভূতি দিতে হবে, তাকে বাঁচিয়েও রাখতে হবে, সে কিছু কষ্টও পাবে, কিন্তু সিচুয়েশনটাকে ভালো করতে হবে। এবং এই পুরো দায়িত্বটা আমি মনে করি সরকারে করবে। কিভাবে করবে এটা সরকার আমার আপনার চেয়ে অনেক ভালো বুঝে, কিন্তু সরকারকে খালি এইটুকু বুঝতে হবে যে কাজটা আমাকেই করতে হবে। যদি সরকার না করে, তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বসে যাবে, বসে গেলে আমাদের দেশের অর্থনীতির জন্য একটা বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসবে। ভাই, আমি এইটুকু বুঝি। রাইট, জনাব আলমগীর অপু, একদম শেষ 2 মিনিটে আপনি যদি যুক্ত করতে চান, যে এখন এই অন্তর্বর্তী সরকারের দেশের অর্থনীতি ঠিক করবার জন্য, মানে যে অস্থিরতা, এক ধরনের ভরসাহীনতা আছে, সেক্ষেত্রে তাদের মেসেজ এবং তাদের কর্মপদ্ধতি কি হওয়া উচিত, মানে সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয়? আমি যেভাবে আমার মতো করে বুঝি, যদি আমাকে ভুল না ধরেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে বর্তমান সরকারের মেয়াদ কতদিন, সেটা নিয়ে কিন্তু সারা দেশের মানুষ বিভিন্ন সময় প্রশ্ন করেন, এবং সম্পাদক বা পত্রিকার সম্পাদকদের ইয়েতে মিটিংয়ে উনি মত বিনিময় সভায় ওনাকে বলা হয়েছিল যে আপনার 2 বছর অন্তত থাকা উচিত। তো 2 বছরের মধ্যে আপনি যে সংস্কার কর্মসূচিগুলো করার জন্যে হাত দিয়েছেন, আমার মনে হয় যে সংস্কার কর্মসূচিতে ওনারা মানে আগামী 3 মাসের জন্য আমরা মানে রাজনৈতিক সংস্কারের জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করব। মানে এইরকম একটা করে হিসাব যদি করা হয়, যে আপাতত বিজনেসম্যানদের উপর, মানে আমার মনে হয় কোনো বিজনেসম্যান
আমি আমাকে কেউ ট্যাগ লাগানো আবার অ্যাসালাম গ্রুপ বলিয়েন না, আমি সবগুলো ব্যবসায়ী গ্রুপকে যে কোনোভাবে এখন হাত না দিয়ে তারা যেভাবে চলছে অন্তত আপাতত চলুক, তাদেরকে চলতে দিন, তাদেরকে ওয়াচডগের মধ্যে রাখেন, একটা সময় আসবে তাদেরকেও ধরা যাবে। কিন্তু আপনি একটা সংস্কার করুন। সংস্কার করতে গিয়ে আপনি ব্যবসায়িক, রাজনীতিবিদ, প্রশাসন, পুলিশ, আর্মি সব জায়গায় হাত দিলে আমার মনে হয় খুব একটা রেজাল্ট আসবে বলে মনে হয় না। কারণ আপনি আস্তে আস্তে একটা করে ধরেন, আপনি ব্যবসায়ীদেরকে একটু পরে ধরেন। আমার মনে হচ্ছে ব্যবসায়ীদেরকে একটু পরে ধরলে ভালো হয়। কারণ বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ী বড় গ্রুপগুলোর কথা বলা হচ্ছে, এই সমস্ত বড় গ্রুপগুলোর মতো তারা যে পরিমাণ কমোডিটিস আইটেম নিয়ে খেলা করে বিভিন্ন সময় আমরা দেখেছি, তারা তাদের খেলাটা তারা কিন্তু মানুষের উপর দিয়ে ভালো করে খেলে। এবং এই খেলাগুলো 2008 সালে আমরা দেখেছি যে সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার কিন্তু অজনপ্রিয় হয়ে গিয়েছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। এবং দ্রব্যমূল্যের মানে তারা ঠিকভাবে মানুষের নাগালের ভিতরে রাখতে পারেনি, যে কারণে তাদের অনেকগুলো সুন্দর কথা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আজকের দিনের ডক্টর ইউনূস নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার হচ্ছে বাংলাদেশের পরীক্ষিত একটা সরকার। মানে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কোনো সততা নিয়ে কোনো প্রশ্ন করার সেরকম কোনো সুযোগ নেই। এইরকম কতগুলো মানুষের একটা সরকার যদি সেই সুন্দর স্বপ্নগুলো আমাদেরকে দেখাচ্ছেন যে সংস্কার করবেন, এই সংস্কারগুলো বাংলাদেশের প্রতিটি মানুষ চায়, কিন্তু প্রতিটি মানুষ আগে তার পেটের নিশ্চয়তা চায়। আমি যেটা বিশ্বাস করি। জি, অনেক ধন্যবাদ আলমগীর অপু। এই সমস্ত মানুষগুলোকে যদি আপনি আস্থায় আনতে চান, তাহলে আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই জিনিসটা আপনি অবশ্যই নিশ্চিত করতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব আলমগীর অপু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যদি প্রত্যাশা করি সবাই দেশের নিশ্চয়ই সংস্কার চায়, কিন্তু দুজন সাংবাদিক যেরকম বললেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি নাগালের বাইরে চলে যায়, যদি অর্থনীতি অস্থির হয়ে যায়, দেশের শিল্প কারখানায় যদি অস্থিরতা চলতে থাকে, তাহলে কিন্তু সরকারের অন্য যে কোনো সংস্কার কার্যক্রম সেটি সফল হওয়ার পথে একটা বড় ধরনের অন্তরায় সৃষ্টি হবে। ফলে আমরা যদি বিশ্বাস করি যে সরকার সংস্কার করতে যাবে, কিন্তু তার আগে অর্থনীতি ঠিক করতে হবে, বাজার ঠিক করতে হবে, এবং বড় শিল্প গ্রুপগুলোকে তাদের যে অপরাধ থাকে নিশ্চয়ই শাস্তি হওয়া উচিত, কিন্তু সেটি যেন কোনোভাবে আতঙ্ক তৈরি করে না দেয় সবার মধ্যে, সব কর্মীর মধ্যে। ভালো থাকবেন।